আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আমরা যুদ্ধ শুরু করব না, তবে যে কোনো আগ্রাসন মোকাবেলা করার মতো প্রবল শক্তি আমাদের রয়েছে। ঠিক এক বছর আগে এই ঘোষণা দিয়েছিলেন ইরানি সামরিক কমান্ডার হোসেন সালামি। এর মাত্র কয়েক মাস পরেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। সালামির মতো আরও অনেক ইরানি কমান্ডার এই যুদ্ধে নিহত হয়েছে। ধারণা করা হয়েছিল প্রথম সারির সেনা কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের হত্যার পর ইরানের যুদ্ধ হয়তো থেমে যাবে। পশ্চিমারা ধারণা করেছিল ইরান নিজ থেকে আলোচনার টেবিলে আসবে, কিন্তু তা তো হয়নি, বরং ইরান যুদ্ধ প্রলম্বিত করার পথে এগিয়ে যাচ্ছে। কিসের শক্তিতে ইরান দীর্ঘ যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে বা দেশটির রণকৌশলী বা কি, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। লিখেছেন নাজমুল হাসান। ইরানের যুদ্ধ কৌশলকে প্রচলিত আঞ্চলিক প্রতিরক্ষার চেয়ে বরং ফরওয়ার্ড ডিফেন্স বা অগ্রবর্তী প্রতিরক্ষার একটি স্তর বিন্যস্ত ব্যবস্থা হিসেবে দেখতে হবে। তেহরান তাদের মূল ভূখণ্ড থেকে চূড়ান্ত লড়াইকে দূরে রাখার চেষ্টা করেছে। এজন্য তারা বিদেশে বহু মিত্র বা অরাষ্ট্রীয় গোষ্ঠী, যাকে আমরা বলি নন স্টেট অ্যাক্টরসকে সমর্থন দিয়ে আসছে। এর সাথে ইরানের যুদ্ধ কৌশলের প্রধান শক্তি হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। দেশের অভ্যন্তরে আছে দ্বৈত সামরিক প্রতিষ্ঠান। পারমাণবিক অস্ত্র না থাকলেও এর ছায়া বা প্রচ্ছন্ন হুমকি দেওয়ার মতো সক্ষমতা ইরানের রয়েছে। মার্কিন ইসরায়েলি অভিযান ইরানি সামরিক শক্তির সক্ষমতা এবং দুর্বলতা উভয়কে স্পষ্ট করে তুলেছে। ইরানকে স্তব্ধ করা যে কতটা কঠিন তা অনেকের ধারণার মধ্যেও ছিল না। এক মাসের যুদ্ধে তা প্রমাণিত হয়েছে। তবে একটি বিষয়, ইরানি নেতারা যে দাবি করতেন তাদের আকাশে বিদেশি বিমান ধ্বংস করে দেয়া হবে বা আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না, এমন দাবির সত্যতা মেলেনি। বাস্তবতা হচ্ছে প্রথম সারির বিমান অভিযান প্রতিহত করার ক্ষমতা ইরানের অনেক কম। ইরানের যুদ্ধ কৌশল এখন তার সীমার চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ। ইরানের যে সেনাবাহিনী ও যুদ্ধের মডেল তা গড়ে উঠেছিল 1980-88 সালের ইরান ইরাক যুদ্ধের সময়। প্রবল চাপের মুখে ইসলামিক বিপ্লবী গার্ড হালকা পদাতিক বাহিনী গড়ে তোলে, অনুপ্রবেশ করার ক্ষমতা অর্জন করে। সেনাবাহিনীকে বিকেন্দ্রীকরণ করা হয়, সেনাদের মধ্যে শাহাদাতের সংস্কৃতি এবং পরবর্তীতে নৌ ঝাঁক কৌশলে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। ইরানের যুদ্ধের বিন্যাস বা অর্ডার অফ ব্যাটেল এখনও ইরান ইরাক যুদ্ধের সেই ট্রমার প্রতিফলন দেখা যায়। নিয়মিত ইরানি সেনাবাহিনী, যা আর্তেশ নামে পরিচিত, তারা প্রচলিত স্থল, নৌ, বিমান এবং বিমান প্রতিরক্ষা শাখা পরিচালনা করে। এর সমান্তরালে দাঁড়িয়ে আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। অন্যদিকে বাসিস আধা সামরিক সংস্থাটি গণসংহতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে। আর্তেশ হল রাষ্ট্রের প্রচলিত ঢাল, আর আইআরজিসি হল শাসনের তলোয়ার। এর আওতায় আছে ক্ষেপণাস্ত্র শাখা, বৈদেশিক অভিযানের সংগঠক এবং রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষমতা। বাসিসকে কোনো উন্নত সম্মিলিত বাহিনী হিসাবে ভাবা ভুল হবে। এটি মূলত সংহতি, এলাকা নিয়ন্ত্রণ এবং আদর্শিক প্রয়োগের একটি সহায়ক বাহিনী। এর সংখ্যা ও প্রভাব থাকলেও নিজস্ব কোনো বিমান বা গোলন্দাজ ইউনিট নেই। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই বিকেন্দ্রীকরণ দেশটির একটি বড় শক্তি। কয়েক দশক ধরে ইসলামী বিপ্লবী সরকার এই বাহিনীগুলোর সমন্বয়ে দেশ পরিচালনা করে আসছে। একইভাবে সামরিক শক্তি সম্প্রসারিত করেছে, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রতিটি বাহিনীর মধ্যে পারস্পরিক বিরোধের কোনো খবর তেমন পাওয়া যায় না। সন্দেহ নেই, আইআরজিসি হল ইরানের প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ড বা মূল শক্তি, কিন্তু সবগুলো বাহিনী সমান্তরালভাবে পরিচালিত হচ্ছে। 1988 সালের পর আইআরজিসি এবং আর্তেশ 2 দশক ধরে বিদেশের মাটিতে তেমন লড়েনি। এই অবস্থার পরিবর্তন ঘটে 2010-এর দশকে। সিরিয়া ও ইরাকে এই বাহিনীর অনেক সদস্যকে মোতায়েন করা হয়। সিরিয়া এবং ইরাকে থাকা সদস্যরা ইরানকে শহুরে যুদ্ধ এবং মিলিশিয়া সমন্বয়ের কৌশল শেখায়, কিন্তু তারা F-35 যুদ্ধবিমান, স্ট্যান্ড অফ অস্ত্র, ইলেকট্রনিক প্রযুক্তি দিয়ে আঘাত কিংবা B-2 বোমারু বিমানের গভীর অনুপ্রবেশমূলক হামলার জন্য প্রস্তুত ছিল না। পশ্চিমা অনেক সমরাস্ত্রের সাথে ইরানের বাহিনীর কোনো পরিচয় ছিল না, কিন্তু এরপরও তারা উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে।
ইরান মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনেকগুলো অরাষ্ট্রীয় বাহিনী গড়ে তুলে তাদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ, ইরাকি সশস্ত্র গোষ্ঠী এবং হুথিদের কেবল প্রক্সি বলা ভুল হবে। এসব সশস্ত্র গোষ্ঠী ইরানের অনুগত কোনো বাহিনী নয়, তারা ইরানের স্বার্থে দাঁড়াবে। ইরানি কৌশলগত ইকোসিস্টেমের ভেতর থেকেও তারা নিজস্ব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে। এই নেটওয়ার্ক তেহরানকে বড় ধরনের কৌশলগত সুবিধা দিয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির এক অন্যরকম শক্তি তৈরি করেছে। ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে মিসাইল এবং ড্রোন। আইআরজিসির অ্যারোস্পেস শাখা এই অঞ্চলের বৃহত্তম ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ভান্ডার তৈরি করেছে। বিশেষ করে শাহেদ ড্রোনগুলো আকাশ সীমায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নয়, বরং প্রতিরক্ষাকে স্যাচুরেশন বা অতর্কিত হামলার মাধ্যমে পর্যুদস্ত করার জন্য তৈরি করা হয়। ইতিমধ্যে যুদ্ধে এই ড্রোন অসম্ভব সাফল্য অর্জন করেছে। আইআরজিসির নৌবাহিনী পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে মাইন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগামী নৌযানের মাধ্যমে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। একে বলা হয় চেকপয়েন্ট বা ওয়ারফেয়ার। মার্কিন নৌবাহিনীর সাথে সরাসরি টক্কর দেওয়ার ক্ষমতা না থাকায় তারা বিমা খরচ বাড়ানো এবং বাণিজ্যিক জাহাজ চলাচল পঙ্গু করে দেওয়ার কৌশল গ্রহণ করেছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলো নিয়ন্ত্রণ করে ইরান প্রমাণ করেছে যে বিশ্বে বড় ধরনের অস্থিরতা তৈরির সক্ষমতা তাদের রয়েছে। ইরানের সবচেয়ে বড় দুর্বলতা হলো গোয়েন্দা সক্ষমতার অভাব। তেহরান গোপন লড়াই বা ক্ষেপণাস্ত্র প্রতিশোধের জন্য প্রস্তুত থাকলেও গোয়েন্দা তথ্যে সমৃদ্ধ একটি শক্তিশালী বিমান বাহিনীর বিরুদ্ধে নিজ দেশের আকাশে লড়াই করার জন্য পর্যাপ্ত প্রস্তুত ছিল না। তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর বা গুদামগুলো হামলার মুখে টিকে থাকার জন্য বড় হুমকি তৈরি হয়েছে। গভীর অনুপ্রবেশকারী বোমা যেমন GBU-57 সব গুদাম ধ্বংস করতে না পারলেও সেগুলোর প্রবেশপথ, বিদ্যুৎ সংযোগ এবং উৎক্ষেপণ ক্ষমতা নষ্ট করে দিতে পারে। ইরানের শহরগুলোতে অব্যাহত বোমা হামলার পরও দেশটি ভেঙে পড়েনি। 2001 সালে তালেবানরা 1 মাসে কাবুল হারিয়েছিল। 2003 সালে সাদ্দাম হোসেন 3 সপ্তাহে বাগদাদ হারিয়েছিলেন। কিন্তু তেহরান শীর্ষ নেতাদের হারানোর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন গোয়েন্দাদের মতে এই শাসন ব্যবস্থা এখনই পতনের ঝুঁকিতে নেই। এর কারণ হলো তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং বিকেন্দ্রীভূত কমান্ড ব্যবস্থা। ইরান একটি সত্যিকারের হাইব্রিড প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এটি মার্কিন ইসরায়েলি কৌশলকে ততটা সহজে হতে দেয়নি যতটা তাদের সামরিক সাফল্য ইঙ্গিত করে। তবে এই যুদ্ধ ইরানের আকাশ প্রতিরক্ষা এবং অনুপ্রবেশ ঠেকানোর মারাত্মক দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইরানের শত্রুরা আকাশ থেকে আক্রমণ করছে। এই আক্রমণ যুদ্ধের কোনো পূর্ণাঙ্গ কৌশল নয়। ট্রাম্প প্রশাসন জানে না এই ধ্বংসযজ্ঞের পর কি আসবে বা কোন বিকল্প ব্যবস্থা গড়ে উঠবে। যেহেতু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জানা নেই ভবিষ্যতে ইরানিরা কিভাবে জবাব দেবে, সেটি হলো বড় দুর্বলতা। ইরানিরা যে ভিয়েতনাম, আফগানিস্তান এবং ইরাকের সেই পুরনো প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটাবে তা নিশ্চিতভাবে বলা যায়। রণাঙ্গনে জয় পেলেও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের পরাজয় অবধারিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।